সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীদের জন্য পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন তুলে ধরেছি। ইনশাআল্লাহ এগুলো থেকে তোমাদের 100% কমন পড়ে যাবে। আর তাছাড়া 30-এ 30 পাওয়ার জন্য কিভাবে পড়তে হবে সেই বিষয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে। এবং অন্যান্য সাবজেক্টের ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাছাড়া প্লেলিস্টের লিংকটাও দেওয়া আছে, সেখান থেকে তোমরা তোমাদের যাবতীয় সাজেশনের ভিডিও তোমরা সেখানে পেয়ে যাবা। ঠিক আছে? প্লেলিস্টের নাম হচ্ছে এসএসসি 2025 এবং এসএসসি 2025 সাজেশন, দুটো প্লেলিস্ট দেওয়া হয়েছে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের এমসিকিউ গুলো দেখে নিই এক নজরে। তো তোমরা আমার সাথে সাথে পড়ো, তাহলেই হবে, তাহলে তোমরা শিখতে পারবা। ঠিক আছে? জাস্ট আমি পড়ে দেবো যাতে করে তোমাদের সুবিধা হয়। পৌরনীতি ও সুশাসন পরিচিতি প্রথম অধ্যায় থেকে পড়তেছি। পৌরনীতি শব্দটি এসেছে ল্যাটিন ও গ্রিক শব্দ থেকে। তো অনেক সময় অপশনে একটিও থাকতে পারে বা দুইটা একসাথেও থাকতে পারে, এরকম ভাবে থাকতে পারে। ঠিক আছে? পরিণতি শব্দটা গ্রিক শব্দ এবং ল্যাটিন শব্দ দুইটা শব্দ থেকে মিশিয়ে এসেছে। সিভিক্স শব্দটি এসেছে তোমার ল্যাটিন ভাষা থেকে। যখন আবারও বলতেছি যে পরিণতি এসেছে ল্যাটিন বা গ্রিক, দুইটা ভাষা থেকে যে কোনো একটা ভাষা অপশন থাকতে পারে। তো মূলত সিভিক্স এই শব্দটা এসেছে তোমার ল্যাটিন ভাষা থেকে। পৌরনীতি মূলত কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? নাগরিক জীবন ও কর্তব্য। সুশাসন বলতে বোঝায় জনকল্যাণমুখী শাসন। সুশাসন শব্দের ইংরেজি অর্থ হলো গুড গভর্নেন্স। গভর্নেন্স GOVERNANCE। অবশ্যই তোমাদের স্পেলিংটা দেখবা। গণতন্ত্রের প্রধান লক্ষ্য কি? জনগণের অধিকার রক্ষা। সুশাসনের প্রথম ও প্রধান শর্ত হচ্ছে জবাবদিহিতা। সিভিক্স শব্দের অর্থ হচ্ছে নাগরিক ও নাগরিকতা। সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য কি? স্বচ্ছতা। কোনটি সুশাসনের মূল উপাদান নয়? এখানে উপাদানগুলো হচ্ছে তোমার অংশগ্রহণ, জবাবদিহিতা, আইনের শাসন, এগুলো হচ্ছে সুশাসনের উপাদান। কিন্তু দুর্নীতি এটা সুশাসনের মূল উপাদান নয়। অবশ্যই সুশাসনে ভালো কিছু থাকতে হবে। নাগরিক শব্দটি এসেছে তোমার ল্যাটিন ভাষা থেকে। সুশাসনের সরকার কিভাবে পরিচালিত হয়? স্বচ্ছভাবে। পৌরনীতি কোন শৃঙ্খলার অন্তর্ভুক্ত? সামাজিক বিজ্ঞান। পৌরনীতি কোন শৃঙ্খলার অন্তর্ভুক্ত? সামাজিক বিজ্ঞান। বন্ধুরা অপশন দিকে খেয়াল করবা, দেখবা যে একটা অপশন থেকে দুইটা প্রশ্ন তৈরি হয়। ঠিক আছে? প্রশ্ন ঘুরে ফিরে আসে, যার ফলে আমি যে সাজেশনটা রেখেছি এখান থেকে প্রশ্ন যদি ঘুরে ফিরে আসে তারপর তোমরা বুঝতে পারবা। এই জন্য তোমাদেরকে অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো করে দেখতে হবে, তাহলে কিন্তু তোমরা আমার এই সাজেশনটা বুঝতে পারবে। ঠিক আছে? হেলাফেলা করবো না, কারণ একটা প্রশ্ন অনেক সময় দেখা যায় যে একটা প্রশ্নকে ঘুরিয়ে অন্যরকম ভাবে তৈরি করে দেওয়া হয়, কিন্তু প্রশ্নটা সেমই থাকে, আনসারটাও সেমই থাকে। অনেক সময় আনসার থেকে কিন্তু প্রশ্ন তৈরি করা হয়, এই বিষয়টা তো তোমরা জানোই, তাই না? তাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই সাজেশনগুলো যেগুলো রেখেছি। ঠিক আছে? এগুলো খুব বেশি পরিমাণে বুড়ে আসতে দেখা গেছে, এগুলো বুড়ে বারবার আসে। সুশাসনের অন্যতম স্তম্ভ কোনটি? আইনের শাসন। গুড গভর্নেন্স ধারণাটি কোন দশক থেকে গুরুত্ব পায়? 1980-র দশক থেকে। নিচের কোনটি সুশাসনের প্রধান লক্ষণ? জবাবদিহিতা। কোন প্রতিষ্ঠান সুশাসনের মানদণ্ড নির্ধারণ করে? বিশ্বব্যাংক। জনগণের অংশগ্রহণ সুশাসনের অন্যতম শর্ত। নাগরিক সমাজ বলতে বোঝায় সচেতন জনগণ। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের দায়িত্ব হলো আইন মানা। আইনের শাসন অর্থ সকলের জন্য সমান আইন। নিচের কোনটি নাগরিক অধিকার নয়? চাঁদা আয়। সুশাসন প্রতিষ্ঠায় প্রয়োজন স্বচ্ছতা ও জবাবদিহিতা। গুড গভর্নেন্স ধারণাটি বেশি গুরুত্ব পায় হচ্ছে উন্নয়নশীল দেশগুলোতে। কোনটি সুশাসনের বাধা? দুর্নীতি। সুশাসন ও দুঃশাসনের মধ্যে মূল পার্থক্য কি? জবাবদিহিতা বনাম ক্ষমতার অপব্যবহার। বন্ধুরা অনেক সময় সুশাসন ও দুঃশাসনের মধ্যে পার্থক্য, এটা কিন্তু অনেক সময় তোমাদের সৃজনশীলের মধ্যে আসে। তো অবশ্যই এটা পড়ে নেওয়া খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। কোনটি গণতন্ত্রের শর্ত নয়? সামরিক নিয়ন্ত্রণ। সুশাসনের মূল ভিত্তি হলো জনগণের অধিকার রক্ষা। আইনের শাসন বলতে বোঝায় আইনের ঊর্ধ্বে কেউ নয়। নিম্নে কোনটি গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য? মত প্রকাশের স্বাধীনতা। গণতান্ত্রিক শাসনে জনগণ শাসনের উৎস। কোনটি নাগরিক দায়িত্ব? আইন মানা। আইন না মানার পরিণতি কি হতে পারে? শাস্তি হতে পারে। দুর্নীতি রোধে প্রয়োজন স্বচ্ছতা। সিটিজেন শব্দের বাংলা অর্থ হলো তোমার নাগরিক।
কোনটি নাগরিকদের অধিকার? ধর্ম পালনের স্বাধীনতা। নাগরিকদের প্রতি রাষ্ট্রের অন্যতম দায়িত্ব নিরাপত্তা প্রদান। জনগণের সরকারের অংশগ্রহণ কি নিশ্চিত করে? গণতন্ত্র। কোনটি জনগণের প্রাথমিক বৈশিষ্ট্য? ভোটাধিকার। সুশাসনের একটি প্রধান উপাদান মানবাধিকার। নিচের কোনটি নাগরিক অধিকার? মত প্রকাশ। নাগরিক কর্তব্য কি? আইন মানা। সুশাসনের অবিচ্ছেদ্য অংশ হল স্বচ্ছতা ও জবাবদিহিতা। কার শাসনে জনগণের অধিকার বেশি সংরক্ষিত থাকে? গণতান্ত্রিক সরকারের। জনগণের প্রতি সরকার জবাবদিহি থাকবে। গণতন্ত্রে। নাগরিকের পরিচয় নির্ধারণে গুরুত্বপূর্ণ কি? রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক। গণতন্ত্রের ভিত্তি হল জনগণের মতামত। সুশাসনের অন্তর্ভুক্ত নয় দলীয় প্রভাব। নাগরিক শিক্ষা প্রদান করে দায়িত্ববোধ। পৌরনীতি বিষয়টি শেখার প্রধান লক্ষ্য সচেতন ও দায়িত্ববান নাগরিক করা। এবার আমরা তৃতীয় অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। তোমাদের সিলেবাস অনুযায়ী কিন্তু তৈরি করা হয়েছে, ঠিক আছে? এটা মাথায় রাখবা যে মূল্যবোধ কি বোঝায়? ব্যক্তির নৈতিকতা। কোনটি আইন তৈরি করার প্রধান উদ্দেশ্য? সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠা। স্বাধীনতা বলতে কি বোঝায়? অন্যের অধিকার লঙ্ঘন না করে নিজের ইচ্ছা পালন করার ক্ষমতা। সাম্য অর্থ কি? সকলের জন্য সমান অধিকার ও সুযোগ। মূল্যবোধের প্রধান ভূমিকা কি? নৈতিকতার দিশা দেয়া। নিম্নে কোনটি স্বাধীনতার সীমা? অন্যের স্বাধীনতার সম্মান। আইন কোন প্রতিষ্ঠানের মাধ্যমে প্রণয়ন করা হয়? আইন সরকারের প্রতিষ্ঠানের মাধ্যমে প্রণয়ন করা হয়। স্বাধীনতার মাধ্যমে কোনটি নিশ্চিত হয়? মানবাধিকারের রক্ষা। সাম্যের প্রধান ভিত্তি কি? সামাজিক ন্যায় বিচার। মূল্যবোধের উপর নির্ভর করে মানুষের কোন গুণ বিকশিত হয়? ন্যায়পরায়ণতা। আইন কি ধরনের নিয়ম? সমাজের আনুষ্ঠানিক নিয়ম। স্বাধীনতা অর্জনের জন্য কি প্রয়োজন? নৈতিক দায়িত্ব পালন। সাম্যের জন্য কোন গুণটি জরুরি? সহানুভূতি। মূল্যবোধের বিকাশে কোন উপাদান বেশি প্রভাব ফেলে? শিক্ষা ও সংস্কৃতি। আইন অনুসরণ না করলে কি হতে পারে? সমাজে বিশৃঙ্খলা হতে পারে। স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক কি? স্বাধীনতা সাম্যের শর্ত। মূল্যবোধের বিকাশের প্রধান উৎস কি? পরিবার ও সমাজ। আইন প্রণয়নের প্রধান দায়িত্ব কি কার? আইনসভা। স্বাধীনতা বলতে বোঝায় নিজের অধিকার ও দায়িত্ব পালন করা। সাম্য প্রতিষ্ঠায় কোন দিকটি গুরুত্বপূর্ণ? সামাজিক ন্যায় বিচার। নৈতিক মূল্যবোধ কোথায় গড়ে ওঠে? পরিবারে। আইন কেন বাধ্যতামূলক? সমাজের শান্তি ও শৃঙ্খলার জন্য। স্বাধীনতা নিশ্চিত করে কি? মানবাধিকার রক্ষা। সাম্যের মাধ্যমে সমাজে কি প্রতিষ্ঠিত হয়? সমান সুযোগ ও অধিকার। মূল্যবোধের প্রধান দায়িত্ব কার? পরিবার ও সমাজ। আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক কি? আইন স্বাধীনতা রক্ষার মাধ্যম। সাম্যের গুরুত্ব কি? সমাজে সমান অধিকার প্রতিষ্ঠা। মূল্যবোধ কিভাবে সমাজে শান্তি বজায় রাখে? নৈতিকতার মাধ্যমে। আইন যদি সঠিকভাবে কার্যকর না হয় তাহলে কি হতে পারে? সমাজে বিশৃঙ্খলা হতে পারে। স্বাধীনতার অধিকার কার আছে? প্রত্যেক নাগরিকেরই আছে। সাম্য প্রতিষ্ঠায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কোনটি? সামাজিক ন্যায় বিচার। মূল্যবোধ গঠনে কোন প্রতিষ্ঠান সবচেয়ে বেশি ভূমিকা রাখে? পরিবার। আইন কেন সামাজিক নিয়মের চেয়ে আলাদা? আইন বাধ্যতামূলক ও দণ্ডবিধান সহ। স্বাধীনতা ও আইন একই সময়ে থাকলে কি হয়? সামাজিক শান্তি। সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে কি সম্ভব? সমান সুযোগ ও অধিকার। মূল্যবোধের অভাব হলে সমাজে কি হয়? বিশৃঙ্খলা ও অবিচার শুরু হয়ে যায়। আইন কেন সমাজের জন্য অপরিহার্য? শৃঙ্খলা ও ন্যায় প্রতিষ্ঠার জন্য। স্বাধীনতার সাথে কোনটি সম্পর্কিত? দায়িত্ব পালন। সাম্য প্রতিষ্ঠায় ন্যায় বিচারের ভূমিকা কি? সমান অধিকার নিশ্চিত করা। মূল্যবোধের মাধ্যমে কি শেখানো হয়? সামাজিক দায়িত্ব। আইন কি সকলের জন্য সমান? হ্যাঁ, আইন সকলের জন্য সমান। স্বাধীনতা ও সাম্যের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ? স্বাধীনতা ও সাম্য উভয় সমান। মূল্যবোধ রক্ষার জন্য কোন গুণ জরুরি? সততা। এখানে অপশনগুলোর মধ্যে সততা জরুরি। আরো অনেক অপশন আছে, সেগুলো তোমরা শিখে নিবা। মূল্যবোধ রক্ষার জন্য যে গুণগুলো দরকার সেই গুণগুলো থেকে তো তোমাদের প্রশ্ন হতে পারে, তাই না? আইন লঙ্ঘনের ফল কি? শাস্তি। আইন লঙ্ঘনের ফল হচ্ছে শাস্তি পেতে হবে। স্বাধীনতা অর্জনের প্রধান শর্ত হলো দায়িত্ব পালন। সাম্যের মাধ্যমে সমাজে কি আসে? শান্তি ও সমতা।
মূল্যবোধের অভাবের ফলে কি হয়? সমাজে বিশৃঙ্খলা হয়। আইন অনুসরণ না করলে সমাজে কি ঘটে? বিশৃঙ্খলা ঘটে। স্বাধীনতার সঙ্গে কোন দায়িত্ব জড়িত? দায়িত্ব পালনের সচেতনতা। সাম্যের মূল লক্ষ্য কি? সকলের জন্য সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করা। নাগরিক আমরা পঞ্চম অধ্যায় থেকে প্রশ্নগুলো দেখব। নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার। নাগরিক অধিকার বলতে কি বোঝায়? নাগরিক অধিকার বলতে বোঝায় রাষ্ট্রের নাগরিকদের পাওয়া মৌলিক সুবিধাসমূহ। তো এখানে দেখো চীনা ভাষা হয়ে গেছে, সরি, একটু ভুল হয়ে গেছে এটা আমার টাইপিং এ। যাই হোক, অটোমেটিক টাইপিং হয়েছিল যে তোমার পিডিএফ তৈরি করার সময় এরকম অনেক সময় হয়ে যায় আর কি, বুঝছো? একটু সমস্যার কারণে হয়ে গেছে। রাষ্ট্রের নাগরিকদের এ মূল্যবোধ পাওয়ার মৌলিক সুবিধাসমূহ। তো এখানে এই লেখাটা চীনা ভাষায় হয়ে গেছে, সরি। যাই হোক, পরে ঠিক করে দিব না তোমাদের জন্য। নিচের কোনটি নাগরিক কর্তব্যের উদাহরণ? ভোট দান। মানবাধিকার কাদের জন্য প্রয়োজন? সকল মানুষের। কোন অধিকারটি মৌলিক মানবাধিকারের অংশ? শিক্ষা পাওয়ার অধিকার। নাগরিক কর্তব্য পালন করলে কি হয়? রাষ্ট্রের উন্নতি ও শৃঙ্খলা বজায় থাকে। নিচের কোনটি নাগরিক অধিকার নয়? অন্যের অধিকার লঙ্ঘনের অধিকার। ভোটাধিকার কোন ধরনের অধিকার? রাজনৈতিক অধিকার। মানবাধিকার রক্ষার করার দায়িত্ব কার? সরকার ও সমাজের সকলের। বন্ধুরা, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, তো তোমাদের তো একটা দায়িত্ব আছে যে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাই আমি অনেক খুশি হব। দেখো, আমার মূল্যবান সময়, কাজের সময় সবকিছু ফেলে রেখে তোমাদের জন্য কিন্তু সাজেশন তৈরি করি যাতে তোমরা পরীক্ষায় একটু ভালো রেজাল্ট করতে পারো। তো এই হিসাবটা করেই কিন্তু আমি মূলত তোমাদের জন্য কাজ করে থাকি, আমার ভালো লাগা থেকে কাজ করি। তো আমি তোমাদের ভালোবাসা চাই, আমি চাই তোমরা যারা যারা ভিডিওটা দেখতেছো প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। যারা যারা পারো না, যারা পারে তাদের থেকে জেনে অবশ্যই সেটা সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটা তুমি বন্ধুদের সাথে শেয়ার করো এবং একটি লাইক করতে কখনোই ভুলবা না। ঠিক আছে? তোমরা যখন চ্যানেল সাবস্ক্রাইব করো, তোমাদের জন্য কাজ করার আগ্রহ আমার কয়েক গুণে বেড়ে যায়, বিশ্বাস করো। তো তোমরা, আশা করি, আমি বিনয়ের সাথে বলতেছি, তোমরা মানবিকতার খাতিরে হলেও তোমার এই ভাইকে একটু হলেও খুশি করবা। ঠিক আছে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যাই হোক বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নগুলো এখন দেখি। নাগরিক কর্তব্য কেন গুরুত্বপূর্ণ? সমাজ ও রাষ্ট্রের কল্যাণের জন্য। স্বাধীন মত প্রকাশের অধিকার কি নিশ্চিত করে? নিজের মতামত প্রকাশ করার স্বাধীনতা। মানবাধিকার সম্পর্কে কোন সংস্থা কাজ করে? জাতিসংঘ, ইউএন, ইউনাইটেড নেশন। নাগরিক অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক কি? অধিকার পাওয়ার জন্য কর্তব্য পালন জরুরি। নিচের কোনটি নাগরিক কর্তব্য নয়? আইন ভঙ্গ করা। মানবাধিকার লঙ্ঘনের প্রধান কারণ কি? অসচেতনতা ও অবহেলা। নাগরিক অধিকার রক্ষা পাওয়ার জন্য কোন প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ? পুলিশ। নাগরিক কর্তব্য পালন করলে কি লাভ হয়? সমাজে শান্তি ও শৃঙ্খলা। মানবাধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্রের করণীয় কি? আইন প্রণয়ন ও বাস্তবায়ন। নিচের কোনটি নাগরিক অধিকার? ব্যক্তিগত স্বাধীনতা। নাগরিক কর্তব্যের মাধ্যমে কি সম্ভব? রাষ্ট্রের উন্নয়ন করা সম্ভব। মানবাধিকার নিশ্চিত করার জন্য কি দরকার? সচেতনতা ও আইন প্রয়োগ। ভোট দেওয়া কেন একটি গুরুত্বপূর্ণ নাগরিক কর্তব্য? রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার জন্য। নিচের কোনটি মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ? ন্যায় বিচার না পাওয়া। নাগরিক অধিকার রক্ষায় কোন গুণ জরুরি? দায়িত্বশীলতা, এই গুণটা অনেক জরুরি। নাগরিক কর্তব্যের মধ্যে গুরুত্বপূর্ণ কোন দায়িত্ব? পরিবেশ সংরক্ষণ। মানবাধিকার সুরক্ষার জন্য কোন আইন প্রয়োগ করা হয়? মানবাধিকার আইন। নাগরিক অধিকার নিশ্চিত করতে কি দরকার? কার্যকর আইন ও নীতি। মানবাধিকার লঙ্ঘন রোধে কোনটি প্রয়োজন? সচেতনতা বৃদ্ধি। নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতনতা বাড়ানোর প্রধান মাধ্যম কি? শিক্ষা ও প্রচার। নাগরিক কর্তব্য পালন না করলে কি হতে পারে? সমাজে বিশৃঙ্খলা হতে পারে। মানবাধিকার লঙ্ঘনের ফলে সমাজে কি হয়? বৈষম্য ও অবিচার হয়। এবার আমরা ষষ্ঠ অধ্যায়ে রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব। রাজনৈতিক দলের প্রধান কাজ কি? জনগণের মতামত সংগঠিত করা ও প্রতিনিধিত্ব করা। রাজনৈতিক দল কোন ধরনের প্রতিষ্ঠান? রাজনৈতিক প্রতিষ্ঠান। সুশাসনের মূল ভিত্তি কি? জনগণের অংশগ্রহণ। নেতৃত্বের বৈশিষ্ট্য কোনটি? জনগণের প্রতি দায়বদ্ধতা। রাজনৈতিক দলের কোন অংশ জনগণের মতামত সংগ্রহ করে? সাধারণ সদস্য। একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য কি দরকার? স্বচ্ছতা ও ন্যায় বিচার। রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্য কি? জনগণের ইচ্ছা ও মতামত প্রতিফলিত করা। নেতৃত্বের মধ্যে কোন গুণ সবচেয়ে জরুরি? সেটা হচ্ছে দায়িত্বশীলতা। সুশাসন বলতে কি বোঝায়?
এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে যে সুশাসন বলতে বোঝায় ন্যায় ও জবাবদিহিতার মাধ্যমে শাসন। রাজনৈতিক দল কাদের দ্বারা গঠিত হয়? সাধারণ জনগণের দ্বারা। সুশাসনের অন্যতম লক্ষ্য কি? জনগণের অধিকার রক্ষা করা। নিচের কোনটি রাজনৈতিক দলের কার্যক্রম নয়? বিচার দেওয়া। নেতৃত্বের মাধ্যমে কি নিশ্চিত করা হয়? সমন্বয় ও উন্নয়ন। রাজনৈতিক দলের কার্যকারিতা নির্ভর করে কিসের উপর? নেতৃত্ব ও সদস্যদের উপর। সুশাসন জনগণের অংশগ্রহণ কেন জরুরি? গণতন্ত্র ও ন্যায় বিচারের জন্য। রাজনৈতিক দল রাষ্ট্রের কোন অংশ? প্রাতিষ্ঠানিক অংশ। নেতৃত্বের প্রধান কাজ কি? জনগণকে পথ প্রদর্শন করা। সুশাসনের জন্য প্রয়োজনীয় একটি গুরুত্বপূর্ণ নীতি কি? স্বচ্ছতা ও জবাবদিহিতা। রাজনৈতিক দল কিভাবে সরকার গঠন করে? নির্বাচনে বিজয়ী হয়ে। নেতার চরিত্রের মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ? সততা ও ন্যায়পরায়ণতা। সুশাসন প্রতিষ্ঠায় কোন প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? নির্বাচন কমিশন। রাজনৈতিক দলের বিরোধিতা করার কাজ কি? বিরোধী দল। নেতৃত্বের মাধ্যমে কি উন্নয়ন সম্ভব? অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন। সুশাসনের শাসকদের দায়বদ্ধতা কার প্রতি থাকে? জনগণের প্রতি। রাজনৈতিক দল গঠনে কোন মৌলিক অধিকার প্রযোজ্য? ভোটাধিকার। নেতার উচিত কি? নেতার কি করা উচিত? নেতার উচিত হচ্ছে জনগণের মতামত শ্রবণ করা। দেখো, নিজের ইচ্ছা চাপানো এটা না, দুর্নীতি করা এটাও না, শাসনের অধিকার লঙ্ঘন করা একটাও না। কি? জনগণের মতামত শ্রবণ করা। বন্ধুরা, প্রশ্নটা বুঝতে হবে। তো প্রশ্ন অনুযায়ী অপশন অন্য কিছু থাকতে পারে, তোমরা একটু প্রশ্নটা মাথায় ঢুকাবা যে প্রশ্নটা আসলে কি চাচ্ছে। তো এটা বুঝতে পারলে তুমি আনসারটা অবশ্যই করতে পারবে। অনেক সময় দেখা যাচ্ছে তুমি পড়ছো, সবই পড়া শেষ, তারপর তোমার কমন পড়ে না, সেম টু সেম প্রশ্ন তো কখনোই কমন পড়বে না। এত পাগলের ভাই অন্ধ বুঝে, তাই না? তো তোমরা অবশ্যই প্রশ্ন কিন্তু তোমাদের কমন পড়বে, কিন্তু অপশনগুলো তোমাদের অনেক সময় কি হবে, কমন থাকবে না। সেজন্য অবশ্যই তোমার প্রশ্নটা বুঝে শুনে পড়বা, যেন এরকম অপশন হতে পারে এরকম ধারণা নিয়ে তুমি পড়বা, তাহলে তোমার কমন পড়বে। এবং বেশি বেশি পরিমাণে তোমাদের মেন বইটা আছে, বুট বইটা, সেটা পড়বা। এবং বুট বইয়ের ভিতরে কিন্তু কিছু এমসিকিউ আছে, সেগুলো পড়বা। এবং বুট কোশ্চেন গুলো যেগুলো আছে বিগত তোমার 4-5 বছর, লাস্ট 5 বছরের বুট কোশ্চেন গুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করবা। তো তোমরা যদি চাও আমি বিগত 5 বছরের বুট কোশ্চেন নিয়ে আলোচনা করব, তো তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে জানাবা, তাহলে কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। যখনই ভিডিও আনবো তখন তোমার কাছে নোটিফিকেশন যাবে, তার জন্য অবশ্যই কিন্তু তোমাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতেই হবে, ঠিক আছে? তো তোমরা আমাকে কমেন্টে জানাও তোমরা কি বুট কোশ্চেন এর আলোচনা দেখতে চাও কিনা, তাহলে কিন্তু আমি সেটা নিয়ে একটা লাইভ ক্লাস নিয়ে আসবো। যাই হোক, সুশাসন নিশ্চিত করতে কি প্রয়োজন? স্বচ্ছতা ও জবাবদিহিতা। রাজনৈতিক দলের সদস্যদের দায়িত্ব কি? দলের নীতি অনুসরণ করা। নেতৃত্বের মাধ্যমে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি পায় কিভাবে? জনগণের সমস্যার সমাধান করে। সুশাসন প্রতিষ্ঠায় সবচেয়ে বড় বাধা কি? দুর্নীতি ও স্বৈরাচার। এবার আমরা ৭ম অধ্যায় সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ এগুলো দেখব। সরকারের কাঠামো বলতে কি বোঝায়? সরকারের বিভিন্ন শাখা ও তাদের সম্পর্ক। নিচের কোনটি সরকারের প্রধান অঙ্গ? নির্বাহী। বাংলাদেশের বিচার বিভাগের প্রধান কি? প্রধান বিচারপতি। নির্বাহী বিভাগের প্রধান কে? প্রধানমন্ত্রী। আইন প্রণেতা সদস্যদের প্রধান কাজ কি? আইন প্রণয়ন করা। বাংলাদেশের সংসদ কয় সদস্য বিশিষ্ট? ৩৫০-এর বেশি। সরকারের কোন অঙ্গ আইন প্রণয়ন করে? সংসদ। বিচার বিভাগের কাজ কি? আইন বিচার করা। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন কত বছর মেয়াদের জন্য? 5 বছর। প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। বাংলাদেশের সদস্য সংসদ কতবার ভাগ করা হয়েছে? 2 বার। জাতীয় ও সংরক্ষিত। বাংলাদেশের সংসদ কতবার ভাগ করা হয়েছে? 2 ভাগ। কত ভাগ? 2 ভাগ। জাতীয় ও সংরক্ষিত 2টা ভাগে ভাগ করা হয়েছে। নির্বাহী শক্তি কার হাতে থাকে? প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা। বিচার বিভাগের স্বাধীনতার প্রয়োজন কেন? ন্যায্য বিচার নিশ্চিত করার জন্য। সরকারের প্রধান প্রধান অঙ্গ কয়টি? 3টি। বাংলাদেশের রাষ্ট্রপতির ভূমিকা কি? সাংবিধানিক দায়িত্ব পালন। সংসদের সদস্য নির্বাচিত হন কিসের মাধ্যমে? সরাসরি ভোটের মাধ্যমে। বাংলাদেশের আইন প্রণেতা কোন প্রতিষ্ঠান? সংসদ। সরকারের অঙ্গসমূহের মধ্যে কোনটি আইন প্রণয়ন করে না? সেটা হচ্ছে বিচার বিভাগ। রাষ্ট্রপতি কতবার দায়িত্ব পালন করতে পারেন? 2 বার। প্রধানমন্ত্রী কার প্রতি দায়বদ্ধ? প্রধানমন্ত্রী হচ্ছে তোমার সংসদের উপর দায়বদ্ধ। বিচার বিভাগের স্বাধীনতা কোন সাংবিধানিক ব্যবস্থা নিশ্চিত করে? সাংবিধানিক নিরপেক্ষতা।
বাংলাদেশের সংসদ কাকে কেন্দ্র করে গঠিত? সরকার ও বিরোধী দল। সংসদ কত সময় অন্তর পুনর্গঠিত হয়? 5 বছর। সরকার কাঠামোর উদ্দেশ্য কি? ক্ষমতা সমন্বয় ও শৃঙ্খলা বজায় রাখা। বাংলাদেশের বিচার বিভাগের প্রধান কাজ কি? ন্যায্য বিচার প্রদান। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন? রাষ্ট্রপতি সাংবিধানিক প্রধান এবং প্রধানমন্ত্রী কার্যনির্বাহী প্রধান। বাংলাদেশের সরকার কাঠামো কোন ধরনের? সংসদীয় গণতন্ত্র। বিচার বিভাগীয় স্বাধীনতা রাষ্ট্রের জন্য কেন গুরুত্বপূর্ণ? ন্যায় বিচার নিশ্চিত করা। সংসদীয় সরকারের প্রধান বৈশিষ্ট্য কি? শাসক ও বিরোধী দলের অস্তিত্ব। বাংলাদেশের সরকার কাঠামোর লক্ষ্য কি? জনগণের কল্যাণ ও শাসনের স্বচ্ছতা। এবার আমরা দশম অধ্যায় দেশপ্রেম ও জাতীয়তা থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব। দেশপ্রেম বলতে কি বোঝায়? নিজের দেশের প্রতি ভালোবাসা ও কর্তব্য। জাতীয়তা কি? এক দেশের মানুষের মধ্যে ঐক্য ও সমঝোতা হচ্ছে জাতীয়তা। নিচের কোনটি দেশপ্রেমের উদাহরণ? এখানে অপশনগুলোর মধ্যে ক নম্বরটা সঠিক। দেশের জন্য ত্যাগ স্বীকার করা। জাতীয়তাবাদের প্রধান লক্ষণ কি? নিজের জাতির প্রতি অনুরাগ। কোন কর্মকাণ্ড দেশপ্রেমের বিরুদ্ধে? দেশের শত্রুদের সহায়তা করা। জাতীয়তাবাদ ও দেশপ্রেমের মধ্যে পার্থক্য হচ্ছে দেশপ্রেম ব্যক্তিকেন্দ্রিক আর জাতীয়তাবাদ হচ্ছে সামাজিক। এই পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ এখানে। দেশের প্রতি ভালোবাসার প্রমাণ কি হতে পারে? দেশের উন্নয়নে অংশগ্রহণ। জাতীয়তা গঠনের মূল ভিত্তি কি? ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐক্য। দেশের প্রতি ভালোবাসার অন্যতম প্রমাণ কি? দেশের উন্নয়নে কাজ করা। দেশপ্রেমের মাধ্যমে কি অর্জিত হয়? দেশ উন্নতি ও সুরক্ষা। জাতীয়তা অনুভব হওয়ার প্রধান কারণ কি? ভাষা ও সংস্কৃতি। দেশপ্রেমকে কিভাবে বৃদ্ধি করা যায়? শিক্ষার মাধ্যমে। জাতীয়তাবাদের নেতিবাচক দিক কি? ভিন্ন জাতির প্রতি হিংসা ও বিদ্বেষ। দেশের প্রতি দায়বদ্ধতার উদাহরণ কি? দেশের সম্পদ রক্ষা করা। দেশপ্রেমের গুরুত্ব কি? দেশের নিরাপত্তা ও উন্নয়নের সহায়ক। জাতীয়তাবাদ কিভাবে সমাজের বিভাজন সৃষ্টি করে? বিভিন্ন জাতির মধ্যে বিদ্বেষ সৃষ্টি করে। দেশপ্রেমের মূল উৎস কোথায় নিহিত? দেশের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা। জাতীয়তাবাদের সবচেয়ে বড় ক্ষতি কি? দেশের ঐক্য ভাঙা। নিচের কোনটি দেশপ্রেমের পরিচায়ক নয়? দেশের শত্রুদের সাহায্য করা। দেশের প্রতি ভালোবাসা কাকে বলে? দেশপ্রেম। দেশের ঐক্য রক্ষায় গুরুত্বপূর্ণ কি? জাতীয়তা ও দেশপ্রেম। জাতীয়তাবাদের নেতিবাচক প্রভাব বিরোধী কি করা উচিত? সহনশীলতা ও সংলাপ বাড়ানো। দেশপ্রেমের মাধ্যমে কি অর্জিত হয়? জাতীয় ঐক্য ও উন্নয়ন। জাতীয়তাবাদের উদাহরণ কোনটি? নিজের জাতির প্রতি ভালোবাসা। দেশের প্রতি দায়িত্বশীলতার পরিচয় কি? দেশের সম্পদ রক্ষা করা। দেশপ্রেম বৃদ্ধি করার জন্য কি প্রয়োজন? শিক্ষার প্রসার। জাতীয়তাবাদ কত ধরনের হতে পারে? বিভিন্ন ধরনের হতে পারে। তোমার দেশের প্রতি ভালোবাসার প্রকাশ কিভাবে হয়? দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। জাতীয়তা গঠনে কোন বিষয় গুরুত্বপূর্ণ? ভাষা ও সংস্কৃতি। দেশপ্রেম কি জাতীয় দেশপ্রেম ও জাতীয়তা সমাজে কি উন্নতি ঘটায়? সামাজিক ঐক্য ও শান্তি। বন্ধুরা, এই ছিল আমাদের পৌরনীতি প্রথম পত্রের এমসিকিউ সাজেশন। তো তোমরা প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। বন্ধুরা, আশা করি এই সাজেশনগুলো থেকে তোমাদের 100% কমন পড়ে যাবে। তো প্রত্যেকে চ্যানেলের সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে থেকো। তো তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।